নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতায় সুন্দরবন ইউটিউব চ্যানেলে আজকে দেখছেন শেষের কবিতার পাঠকেন্দ্রের আজকে একটি অন্যতম বাংলা বিভাগের ক্লাস। আর সেই ক্লাসটি শুরু করার আগে একটি কথা, কবির একটি কথা শুরু দিয়েই আমরা আজকে ক্লাসটা শুরু করব। কবির কথাটা হলো, "দাও পথিকবর তিষ্ট ক্ষণকাল", অর্থাৎ একটু অপেক্ষা করে যাও আমাদের এই চ্যানেলের সাথে। কারণ আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস, একটা গল্প আমরা এখানে তোমাকে শোনানোর জন্যে আজকে আমরা শেষের কবিতা পাঠকেন্দ্রে সকলেই মিলে একসাথে হাজির হয়েছি। গল্পটি হলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি ফার্স্ট সেমিস্টারের একটি অন্যতম গল্প, আশাপূর্ণা দেবীর। কী গল্প বলো তো? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পটা নিয়েই আজকে আমরা ক্লাসে আলোচনা করব। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আলোচনায় আমরা গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তোমার মনে, তোমার হৃদয়ে আমরা গেঁথে দিতে সমর্থ হব আশা করছি। এই আশা নিয়েই কিন্তু আমরা শুরু করছি। ঠিক যেমন মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য লেখার সময় তিনি বলেছিলেন, "গাইব মা বীর রসে ভাসি এ মহাগীত"। কি মহাগীত তিনি লিখেছিলেন সেটা অন্য বিষয়। কিন্তু আমরা শুরুতেই ঘোষণা করে দিচ্ছি যে ১৫ মিনিটের মধ্যেই এই গল্পের যে বিষয়টি লেখক তুলে ধরার চেষ্টা করেছেন সেটি তোমার সামনে আমরা হাজির করতে পারবো, তুলে ধরতে পারবো, এইটুকু আশা আমাদের মনে প্রাণে আছে। আমরা জানি বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প জ্ঞানচক্ষু। তবে এই গল্পটি জানার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে জ্ঞানচক্ষু কথার অর্থ কী? জ্ঞানচক্ষু হল একটি অন্তর্দৃষ্টি। যে অন্তর্দৃষ্টিতে এই গল্পের প্রধান চরিত্র তপন তার আত্ম উপলব্ধি করতে সমর্থ হয়েছিল। যে কথাটা বলছিলাম, বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর অন্যতম গল্প জ্ঞানচক্ষু, সেই গল্পের অন্যতম প্রধান চরিত্র তপন। আর এই তপনের মনে প্রাণে একটি ধারণা ছিল, লেখকরা অর্থাৎ সাহিত্যিকরা সাধারণত সাধারণ মানুষের মধ্যে পড়ে না। তারা একটা অসাধারণ মানুষ, যারা মানুষের সামনাসামনি আসে না, একটা ভাব গাম্ভীর্য তাদের মধ্যে হয়। তারা একটু অন্য জগতের, অন্য প্রকৃতির মানুষ। কিন্তু এই যে ধারণা ছিল আমাদের তপনের, সেই ধারণাটা তার কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে। সেখানে আমরা দেখলাম তপনের ছোট মাসি। তপনের এই ছোট মাসির বিয়ে হয় ছোট মেসোর সাথে। আর এই ছোট মেসো একজন লেখক। আর এই ছোট মেসোকে দেখে তপনের মনে যে ধারণা ছিল, আকাশ ছোঁয়া কল্পনা ছিল যে সাহিত্যিকরা, লেখকরা অন্য প্রকৃতির হয়, সেই ধারণা তার বদলে যায় এই ছোট মেসোকে দেখে। কারণ তার এই ছোট মেসো একজন বিখ্যাত লেখক, যিনি তার বাবা কাকার মতোই সকলের সাথে গল্প করেন, সকলের সাথে মেলামেশা করেন। অন্যান্য ৫ জনের মধ্যে তারা সিগারেট খান, চায়ের দোকানে চা খান, একদম সাধারণ মানুষ। তার যে আকাশ ছোঁয়া কল্পনা ছিল লেখকদের সম্পর্কে, সেই ধারণা কিন্তু এই ছোট মেসোর সাথে পরিচয় হওয়ার পর সেই ধারণা কিন্তু তার আমূল বদলে যায়। আর এই ছোট মেসোকে দেখে তপনের মনে একটি ক্ষুদ্র আশার সঞ্চার করে। সেই আশাটি হলো লেখক হওয়ার স্বপ্ন। আর এই স্বপ্ন নিয়ে তপন কি করেছে সেটা আমরা এবার আলোচনা করে দেবো দ্বিতীয় পার্টে। আর সেই আলোচনা করার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, আমাদের যে বৃহৎ পরিবার কেন বলছি? এটা এডুকেশন চ্যানেল শেষের কবিতা। আর সেই শেষের কবিতা পাঠকেন্দ্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ বাংলা বিভাগের জন্য, ছাত্রছাত্রীদের জন্য একটি আদর্শ চ্যানেল। আমরা যে কথাটা বলছিলাম, আর সেই চ্যানেলে তোমাকে সদস্য হওয়ার জন্য আমরা তোমাকে আহ্বান করছি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে রাখো। কারণ এই রকম এক নতুন নতুন ভিডিও পেতে বা আলোচনা পেতে বা সাজেশন পেতে, ব্যাখ্যা পেতে এই চ্যানেলটি কিন্তু তোমার জীবনে একটা অন্যতম বিষয় হয়ে উঠবে। এ আশা কিন্তু আমরা
তোমাকে দিতেই পারি। তপনের লেখক হওয়ার যে স্বপ্ন তার ছোট মেসোকে দেখে শুরু হওয়ার পরেই সে একটি গল্প লিখে ফেলে। আর সেই গল্পটি তার ছোট মাসি তার মেসোকে, অর্থাৎ তপনের ছোট মেসোকে দেখায়। আর দেখানোর পরে ছোট মেসো তাকে আশ্বাস দেয় এই গল্পটি একটা পত্রিকায় ছাপানোর জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন। গল্পটি দেখে ছোট মেসো বেশ তাকে, অর্থাৎ তপনকে বেশ প্রশংসাও করল। তিনি এও বললেন এই গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হবে। তবে সন্ধ্যা তারা প্রকাশিত হওয়ার আগে এই গল্পটি যেহেতু একদম আনকোরা কাঁচা হাতের লেখা, সেই কারণে কিন্তু এর একটু কারেকশন অর্থাৎ সংশোধন করার প্রয়োজন আছে। এখানে ইম্পর্টেন্ট একটা শব্দ তোমাদেরকে এই গল্পটি পড়লে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, জেনে রাখতে হবে এই কারেকশন শব্দটি। এই কারেকশন শব্দটি যে পরবর্তীকালে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেটা কিন্তু আমরা বলে দেব। সুতরাং এটা একটা মূল্যবান, এই গল্পের একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শব্দ কারেকশন। দীর্ঘদিন অপেক্ষার পর যখন সন্ধ্যা তারা পত্রিকায় এই গল্পটি ছাপা হয় তখন তপনের আর আনন্দ দেখে কি, তপনের মন একটা উৎফুল্লে ভরে গেছে যে তার গল্পটি, তার সেই কাঁচা হাতের লেখা গল্পটি সত্যিই আজকে বাস্তবে পরিণত হয়েছে এবং পত্রিকায় সেই গল্পটি ছাপা হয়েছে। স্বাভাবিকভাবে তপন কেন, স্বপন আমার, তোমার, আপনার সকলের আনন্দ হওয়ার কথা। কারণ নিজের সৃষ্টি যখন ছাপা অক্ষরে প্রকাশিত হয় তার একটা আনন্দ, সৃষ্টির উন্মাদনা একটা আলাদা। কবির কথায়, নজরুলের কথায়, আজ সৃষ্টির সুখের উল্লাসে আজ মোর মন হাসে, আজ মোর মন হাসে। আমরা শুরু করেছিলাম মধুসূদনের কবিতা দিয়ে, আর আমরা এখানে আসলাম নজরুলের। সুতরাং সেই সৃষ্টির সুখের উল্লাসে আজকে তপনের মন উৎফুল্লতায় ভরে উঠেছে। কিন্তু উৎফুল্লতা ভরে উঠলেও তপনের মনের মধ্যে কিন্তু একটা অন্য ভাবজগৎ একটা গ্রাস করে বসেছে। সে স্তম্ভিত হয়ে যায়, স্তম্ভিত হয়ে সে লক্ষ্য করে যে গল্পটি তপন তার ছোট মাসির হাত দিয়ে ছোট মেসোর হাতে দিয়েছিল সেই গল্পটি কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। কেন? তার ছোট মেসো, যে কারেকশন শব্দটা বলছিলাম, সেই কারেকশনের মধ্যে দিয়ে তপনের ভাবনা, ভাষা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়ে একদম নতুন লেখা হিসেবে প্রকাশিত হয়েছে সন্ধ্যা তারা পত্রিকায়। গল্পটি প্রকাশ হওয়ার পর বাড়ির সকলেই প্রশংসায় পঞ্চমুখ তপনকে। সেই সাথে তপনের যে ছোট মেসো তারও প্রশংসা করছে, কারণ তার উদ্যোগে এই গল্পটি কিন্তু ছাপা হয়েছে সন্ধ্যা তারা পত্রিকায়। কিন্তু তপনের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেন বলুন তো? কারণ তপনের এই আনন্দ মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে, ঠিক যেমন বালির বাঁধের মতো। কারণ যে লেখাটা প্রকাশিত হয়েছে সেই লেখার মধ্যে তপনের কৃতিত্ব বিন্দুমাত্র নেই। কারণ নিজের নাম ছাপা হয়েছে বটে, কিন্তু লেখাটা একদম সম্পূর্ণ অন্য। বলা যায় তপনের ছোট মেসোর লেখা, তপনের নাম দিয়ে, শ্রী তপন কুমার এই নাম দিয়ে লেখাটা কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই প্রকাশিত হওয়ার পর যখন সেই পত্রিকাটি, সেই গল্পটি তপন যখন পড়ে তখন তার মনের মধ্যে একটা আত্মগ্লানি, আত্ম অভিমান তার মনের মধ্যে ভরে ওঠে। আর এই আত্মগ্লানি নিয়ে তপন আজ কি বলছে জানো তো? বলছে যে যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে সে নিজে গিয়ে ছাপাতে দেবে। সে ছাপা হোক বা না হোক তাতে অন্তত তার নিজস্বতা থাকবে। কারণ ওই যে কারেকশনের মধ্যে দিয়ে সম্পূর্ণ ভাবনা, ভাষা কিন্তু পরিবর্তন করে দিয়েছে তার ছোট মেসো। তাই তার আজকের যে আত্মোপলব্ধি, যে যদি কখনো কোনো তার লেখা, নিজস্ব লেখা ছাপাতে হয় তাহলে সে সরাসরি গিয়ে পত্রিকার দরবারে, পত্রিকার সম্পাদকের কাছে তার লেখাটা দিয়ে আসবে।
যেখানে মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে থেকে কারেকশনের নাম করে সম্পূর্ণ নিজের ভাবনা তার মধ্যে প্রবেশ করাবে, যার মধ্যে লেখকের নিজস্বতা থাকে না। আর নিজস্বতা ছিল না বলেই আজকে তপনের মনে একটা আত্মগ্লানি যেমন এসেছে, তেমনি আত্ম উপলব্ধি তার মধ্যে এসেছে। আর সেই আত্ম উপলব্ধি থেকেই সে আজকে বলে ওঠে যে যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে সে নিজে গিয়ে ছাপাতে দেবে। গল্পটি এখানেই আমাদের প্রাসঙ্গিক যে পরনির্ভরশীলতা বা অন্যের সাহায্যে সাফল্য পাওয়া অপমান ছাড়া আর কিছু নয়। পরনির্ভরশীলতা বা অন্যের সাহায্যে সাফল্য পাওয়া, এই যে কি চরম অপমান, এই যে কি চরম আত্মগ্লানি, কি আত্মসম্মান বোধ, চরম আত্মসম্মান বোধ আজকে তপনের মনকে গ্রাস করেছে। আর গ্রাস করেছে বলেই তার আজকের যে ভাবনা, আজকে তার যে আত্মগ্লানি, আজকে যে অপমান তার মনের ওপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এই গল্পটি প্রধানত যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা তপনের মনের একটা চরম বিবর্তন আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এর মধ্যে আরও একটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটি হলো তপনের জ্ঞানচক্ষু এই গল্পের মধ্যে দিয়ে দুবার খুলে গেছে। আর সেই সাথে সাথে এই গল্পে আমরা আর একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, তার কিশোর মনের স্বপ্নভঙ্গ, অর্থাৎ তপনের কিশোর মনের স্বপ্নভঙ্গ এবং আত্ম উপলব্ধির কাহিনী। অর্থাৎ একদিকে তার স্বপ্ন মোহ ভঙ্গ হয়েছে এবং আত্ম উপলব্ধি হয়েছে, অন্যদিকে আমরা দেখতে পেয়েছি তপনের চরিত্রের মধ্যে দিয়ে একটা চরম বিবর্তন এসেছে। আবার দেখতে পেয়েছি তপনের মনে এই জ্ঞানচক্ষু দুবার খুলে গেছে। এই তিনটে শব্দ নিয়ে কিন্তু তোমাদের যাবতীয় প্রশ্ন এই জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের আসবে। আশা করছি গল্পটি তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরতে পেরেছি। তা প্রথমে চলে যাওয়ার আগে, এই ভিডিওটি শেষ করার আগে আর একটা কথা বলে দিই। আমরা শেষে যে কথাটা বলছিলাম, জ্ঞানচক্ষু দুবার খুলে গেছে। প্রথম জ্ঞানচক্ষু তাকে কিভাবে খুলেছে, জ্ঞানচক্ষু কথার অর্থ আমরা বলেছিলাম যে অন্তর্দৃষ্টি। প্রথমে তপনের মনে ধারণা ছিল সাহিত্যিকরা, লেখকরা সাধারণত অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের মতো তারা নয়। কিন্তু যখন সে ছোট মেসোর সংস্পর্শে আসে, সে দেখলো ছোট মেসো তার বাবা কাকার মতো, তারাও আর 5টি লোকের মতো সিগারেট খায়, চা খায়, ভাত খায়, একসঙ্গে তারা গল্প করে। এই যে তার মনের মধ্যে একটা আমূল ধারণা ছিল, সেই ধারণা পরিবর্তন হয়ে যায়, বিবর্তনের মধ্যে দিয়ে তার প্রথম জ্ঞানচক্ষু খুলে যায়। আর দ্বিতীয় জ্ঞানচক্ষু তাকে খুলে যায় এখানে, তার লেখাটা যখন প্রকাশ হলো, প্রকাশ হওয়ার পর সে যখন দেখলো লেখাটা তার নিজস্ব নয়, সম্পূর্ণ তার ছোট মেসো, যেখানে তার ভাবনা, ভাষা বিন্দুমাত্র স্থান পায়নি কারেকশনের মধ্যে দিয়ে, তখন তার মনের মধ্যে নতুন আত্ম উপলব্ধি এসেছিল যে যদি লেখা কোনোদিন ছাপাতে হয় তাহলে সে নিজে গিয়ে দিয়ে আসবে। সে কাঁচা লেখা ছাপা হোক আর বা না হোক, যেখানে একটা নিজস্বতা, যেখানে একটা মৌলিকতা থাকবে। এটাই আমাদের গল্পের মূল পটভূমি। তপনের আত্ম উপলব্ধি, তপনের দুবার যে জ্ঞানচক্ষু খুলে গেছে তার সেটা বলে দিলাম, এবং তপন চরিত্রের মধ্যে দিয়ে যে চরম বিবর্তন আমরা দেখতে পেয়েছি, সেটাই আজকে এই ছোট্ট ভিডিও ক্লিপের মধ্য দিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই গল্পের গোটা বিষয়টি যে ধরনের প্রশ্ন আসতে পারে, সেই গোটা প্রশ্ন তোমাদের তুলে ধরতে পেরেছি। আর তুলে ধরতে যদি পারি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এইটুকু আশা প্রত্যাশা জানিয়ে তোমাদের প্রতি একরাশ অপরিমেয় ভালোবাসা জানিয়ে আজ আমরা এখানে শেষ করলাম। আবার কোনো একটা সকালে নিশ্চয়ই যদি সুযোগ পাই আমরা তোমার পাশে ঠিক এইভাবে এসে আবার দাঁড়াবো। সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো, তোমাদের ছাত্র জীবন আরও সুন্দর সুখময় হয়ে উঠুক, এই কামনা রেখে আমরা আজকে এখানে রাখলাম। নমস্কার, সকলেই ভালো থেকো।